এমন একটা কিছু ঘটতে যাচ্ছে এটা অনুমান করেছিলাম। আমি আমার অনেকগুলো ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেছি। আমি এটা নিয়ে মূলত কথা বলবো এবং বলার সাথে সাথে আপনারা অনেকে রীতিমতো যা যা করেন আর কি, আমি প্রায় বলি যুক্তি দিয়ে সমালোচনা করলে ভালো হয়, কিন্তু আপনারা গালিগালাজ করবেন করুন, কিন্তু আপনারা যারা গালিগালাজ করবেন তারা সম্ভবত ভিডিও দেখেন না। তারা ভিডিওর এই অংশটুকু দেখলে একটা তথ্য আপনাদেরকে দিতে চাই, একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স কেমন বাংলাদেশ আমরা চাই। আমাদের প্রধান উপদেষ্টা ঈদের দিন কিছু মানুষকে দাওয়াত দিয়েছিলেন তার শুভেচ্ছা বিনিময়ের জন্য, কিছুটা আপ্যায়ন করার জন্য। আমি ইনভাইটেড হয়েছি। মানে ওখানে সব উপদেষ্টাদের সাথে, প্রায় সব উপদেষ্টাই আমাদের খুব পরিচিত, পূর্ব পরিচিত। সরকারের সমালোচনা করছি সেটা তারা দেখছেন, কিন্তু খুবই কর্ডিয়াল বিহেভ করছেন। এর মধ্যে একজনের কথা আমি একটু আলাদাভাবে বলবো একটু পরেই। প্রধান উপদেষ্টা সবার সাথে, এটাও একটা অসাধারণ ব্যাপার। আগে আমরা দেখতাম প্রধানমন্ত্রী দাঁড়িয়ে থাকেন, সবাই সারিবদ্ধভাবে গিয়ে তার সাথে কুশল বিনিময় করেন। ডক্টর ইউনূস ভিন্ন মানুষ। আমি শুনেছি উনি ওনার গ্রামীণ ব্যাংকেও একই কাজ করতেন, অসাধারণ। উনি প্রত্যেকটা প্যান্ডেলে গেছেন, সবার সাথে কথা বলেছেন, কুশল বিনিময় করেছেন। আমি ওনাকে বেশ কঠোর সমালোচনা করছি সাম্প্রতিক সময়, এবং আমি অনেকটাই জানি না এখন ব্যস্ততার মধ্যে পারেন কিনা। উনি আমার ভিডিও দেখেন, তিনিও খুব কর্ডিয়ালি আমার সাথে দেখে খুবই আন্তরিকভাবেই আমাকে কুশল জিজ্ঞেস করলেন, আমার খোঁজ খবর নিলেন ব্যক্তিগতভাবে। এবং আমি আরেকজনের কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে ডক্টর খলিলুর রহমান, রোহিঙ্গা বিষয়ক যিনি হাই রিপ্রেজেন্টেটিভ আছেন। আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, নিয়মিত গালিগালাজও করেন, তারা হয়তো খেয়াল করেছেন চায়না সফরের পর একটা সংবাদ সম্মেলন নিয়ে যেখানে লিড করেছেন মিস্টার খলিলুর রহমান, আমি বেশ টাফ ক্রিটিক করেছি তাকে। আমি ভুল কি সঠিক ইজ এ ডিফারেন্ট ডিবেট, ইটস মাই টেক আফটার অল। আমি এভাবে বুঝেছি, আমি এভাবে বুঝতে চেয়েছি। আমার ভুল হতে পারে, আমি প্রায় একটা কথা বলি, আমি চেষ্টা করি আমি যা বুঝি সেটা বলার জন্য। আমার বোঝা যে সবসময় শতভাগ সঠিক হবে নট নেসেসারিলি। তো অনেক উপদেষ্টার সাথে পরিচয় থাকলেও খলিল ভাইয়ের সাথে আগে আমার কোনোদিন কখনো কোথাও পরিচয় তো হয়নি, মুখোমুখি দেখাও হয়নি। এই প্রথম দেখা হলো, এবং উনি ভিডিওটা দেখেছেন এবং খুব কর্ডিয়ালি এটা নিয়ে কথাও তুললেন। আমরা হাসাহাসি করলাম, আমরা মজা করলাম, এবং আমি দেখিনি তার মধ্যে কোনো রকম আন্তরিকতার কোনো ঘাটতি আছে আমার প্রতি। আমারও ছিল না। আমরা ওনার পলিসি, ওনার কাজ, সরকারকে নিয়ে সমালোচনা করব, ব্যক্তি খলিলুর রহমানের সাথে কোনো সমস্যা নেই, এবং দেখলাম তারও নেই। সো এইরকম একটা গণতান্ত্রিক বাংলাদেশি আসলে আমরা চেয়েছি, এটাই বলতে চেয়েছিলাম। এইরকম একটা বাংলাদেশ আমরা চাই। আমরা তর্ক করব, বিতর্ক করব, ঝগড়াও করতে পারি, রাগারাগি করতে পারি, কিন্তু দিনের শেষে আমরা পরস্পরের শত্রুতে পরিণত হব না। আমাদের এই টলারেন্সটা তৈরি হবে, এটা আমি এক্সপেক্ট করি। যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টের মধ্যে যথেষ্ট টাফ কথাবার্তা আছে। আমি অনেকেই পাবলিশ করেছে বাংলায় ট্রান্সলেট করে, কিন্তু হেডলাইনটা হচ্ছে অ্যাজ বাংলাদেশ রিইনভেন্টস ইটসেলফ, ইসলামী হার্ডলাইনার্স সি অ্যান ওপেনিং। বুঝতে পারছি আমরা নতুন করে বাংলাদেশকে যখন দেখছি, তখন এখানে ইসলামী হার্ডলাইনার্স, ধর্মীয় ইসলাম ধর্মের যে উগ্রবাদীরা আছে, তারা তাদের একটা পথ দেখতে পাচ্ছে, এভাবে আমরা যদি বলি। কি কি আছে এখানে, আমি একটা প্রথম আলো এটাকে ট্রান্সলেট করেছে, সেখান থেকে কিছু অংশ জাস্ট একটু দেখে বলি, আপনারা পড়ে নেবেন। আমি দুটোই, আমি ট্রান্সলেটেডটা এবং নিউ ইয়র্ক টাইমস এর মধ্যে অনেকে নিশ্চয়ই দেখেছেন। সেখানে বলা হচ্ছে এরকম যে নারীর শরীরের উপরে নিয়ন্ত্রণ ঘোষণা দেয় উগ্রবাদীরা শুরু করেছিল। এর মধ্যে বলা হচ্ছে একটা রাজনৈতিক শূন্যতা আছে, সেই শূন্যতার মধ্যেই এগুলো শুরু হয়েছে। নারীদের ফুটবল খেলা বন্ধের কথা খুব ক্লিয়ারলি আছে, এবং এই রিপোর্টের মধ্যে একজন নারী ফুটবলারের বক্তব্য আছে। এবং শুধু সেটা না, পরের দিকে, শুরুর দিকে নেই, পরের দিকে আছে। আমি সেই জায়গায় যখন যাবো যে কিভাবে ঘোষণা দিয়ে এই কাজগুলো করা হয়েছে। এছাড়াও হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি ইসলাম অবমাননাকারীদেরকে মৃত্যুদণ্ড না দেয় তাহলে তারাই মৃত্যুদণ্ড কার্যকর করবে। আচ্ছা, মানে এই ধরনের মৃত্যুদণ্ড কার্যকর করার যোগ্য মানুষের ঘোষণা দিয়ে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে খুব সিগনিফিক্যান্ট লোকজন কি আছে না, যারা এটা ঘোষণা দিয়ে বহাল তবিয়ত আছেন, তারা দেশে বসে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন ওই মানুষ এটা, ওই মানুষ সেটা, তাদ হয়ে গেছে, তাকে কতল করা সঠিক আছে। কথাগুলো বলা রিস্কি। যারা তার এই কতলের আহ্বানকে সমালোচনা করবেন, তিনিও কতলযোগ্য হয়ে যান কিনা আমি জানি না, বাট বাংলাদেশে এগুলো ঘটছে। সো এগুলো ঘটছিল এবং সরকার চুপ করে বসেছিল।
এবং আমি অবাক হয়েছি সামহাউ নিউ ইয়র্ক টাইমস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মিস করেছে। এটা করলে তাদের এই ন্যারেটিভটা তৈরি হচ্ছে বাংলাদেশে সেটা ইভেন স্ট্রঙ্গার হতো। ইসলামপন্থী যেসব দল নিষিদ্ধ হয়েছে তারাও এসব নানান রকম ইস্যুর মধ্য দিয়ে তারা ধর্মতাত্ত্বিক শাসনের পথ তৈরি করার চেষ্টা করছে এবং এখানে সংবিধানে ধর্মনিরপেক্ষতা বাতিল করা নিয়ে আলাপ এসছে। এই ডিবেটটা আসলে হতে পারে, কারণ আমি অবশ্য ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্র এবং বহুত্ববাদ যেভাবে ইনক্লুড করা সাজেস্ট করা হয়েছে সেখানে ধর্মনিরপেক্ষতা কথাটা, ইভেন গণতন্ত্রের সাথে আর ধর্মনিরপেক্ষতা আলাদা করে লেখা হয়তো প্রয়োজন নাই, কিন্তু এটা তো ফ্যাক্ট যে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা শব্দটা যখন ছিল এবং এটাকে মূলত যারা কন্টেস্ট করেছে রেগুলারলি, কারণ এখানে ধর্মনিরপেক্ষতা বলতে যেটা বোঝানো হতো সেটার এক ধরনের মিসইন্টারপ্রিটেশনও ছিল, তো সেটা যখন প্রচুর এসছে এটাকেও ইনক্লুড করার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন গোষ্ঠী আছে যারা নারীরা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে হুমকির কথা এখানে আছে। আমরা যথেষ্ট বেশি না হলেও এই ধরনের ঘটনা তো ঘটছে। দুদিন আগেই একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আমরা এই রিপোর্টটা দেখছি এবং বাংলাদেশে বহু জায়গায় আসে নাই, বিবিসি বাংলাতে এসছে যে বাড়িতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে মানুষের বাড়িতে হামলা হয়েছে। এখানে অনেকে বলা হচ্ছে চরমপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে যথেষ্ট শক্ত নয়, এই কথাটা বহুদিন থেকে বলে বেড়াচ্ছি। আমি আসবো সেই জায়গায় এবং এই ন্যারেটিভটা তৈরি হতে পেরেছে সরকারের আটার ফেলিয়ারের কারণে, আটার ইনকেপেবিলিটির কারণে। এখানে কর্তৃত্ববাদী শাসন ছিল, বাকস্বাধীনতা এগুলো ছিল না, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে যে এখানে শেখ হাসিনা বলা হচ্ছে যে দীর্ঘদিন থেকে এদের উপর ক্র্যাকডাউন চালিয়েছেন, কিন্তু আন্ডার সারফেসে এই ধরনের একটা চর্চা, এই ধরনের একটা ধর্মীয় উগ্রবাদের অস্তিত্ব ছিল, সেটাই এখন সারফেস করার চেষ্টা করছে। এর মধ্যে এই জোন নিয়ে কথা আছে। আফগানিস্তান একটা চরম জাতীয় গোষ্ঠীর জাতিগত ধর্মীয় রাষ্ট্রে পরিণত হয়েছে, নারীদের কোনো মৌলিক অধিকার নেই। পাকিস্তানে উগ্র ইসলামপন্থীরা বছরের পর বছর সহিংসতার মাধ্যমে তাদের চাওয়া পাওয়া বাস্তবায়ন করে আসছে। ভারতে একটি প্রতিষ্ঠিত হিন্দু ডানপন্থী দল দেশটির ধর্মনিরপেক্ষ গণতন্ত্র ঐতিহ্যকে খাটো করছে। বৌদ্ধ চরমপন্থীদের নিয়ন্ত্রিত মিয়ানমার জাতিগত নির্মূল অভিযান চালানো হচ্ছে। আমরা নিশ্চয়ই জানি, এটা নিয়ে আমি আমার ভিডিওতে আগে কথা বলেছি। রোহিঙ্গাদেরকে কচুকাটা করার জন্য রীতিমতো ধর্মগুরু আশ্বিন উইরাথু এটা নিয়ে টাইমের প্রচ্ছদ হয়েছিল যে নিজেকে বুদ্ধিস্ট লাদেন বলতেও পছন্দ করেন। সো প্রত্যেকটা জায়গায় এক্সট্রিমিজম গুলো আছে এবং ভারতকে ছেড়ে কথা বলেন, এই কথাটা একটু মনে রাখতে হবে। নাহিদ ইসলাম আমাদের সিগনিফিক্যান্ট সমন্বয়ক আমাদের সেই মুভমেন্টের সময়কার, এখন এনসিপির আহ্বায়ক, উনি কিন্তু নিজে স্বীকার করছেন যে আমাদের চরমপন্থার দিকে ঢুকে পড়ার ভয় আছে। সো আমি নাহিদকে ওয়েলকাম করি যে উনি পুড়িয়ে দেন, কিন্তু উনি আশা প্রকাশ করছেন যে বাংলাদেশে যেই ধরনের বাংলাদেশ, ওনার বাক্যটুকু আমি একটু পড়ি, আমি মনে করি না বাংলাদেশে এমন কোনো রাষ্ট্র গড়ে তোলা সম্ভব যা এই মৌলিক মূল্যবোধগুলোর বিরুদ্ধে যায়। মূল্যবোধগুলো কি কি? গণতন্ত্র, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ধর্মীয় উগ্রবাদের প্রতি ঘৃণা করার মতো মূল্যবোধগুলো টিকে থাকবে তিনি মনে করছেন, কিন্তু ভয় যে আছে ইটস আ রিয়াল থ্রেট, এটা নাহিদ বলছেন। আমি আবারও বলছি, আমি তাকে ওয়েলকাম করছি, কারণ বাস্তবতা অস্বীকার করে কোনো লাভ নেই। সরকারের দিক থেকে অবশ্য আমরা সেটাই দেখতে পাচ্ছি। সেই প্রসঙ্গে আসবো। এখানে নারীরা কিভাবে ইনভলভ হয়েছে ইকোনমিতে ইত্যাদি ইত্যাদি আছে। শেখ হাসিনা একদিকে যেমন ক্র্যাকডাউন চালিয়েছেন, আবার এক ধরনের ডানপন্থীদেরকে হাতে রাখার চেষ্টা করেছেন, এগুলো আছে। জামায়াত ইসলামী সম্পর্কে এখানে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ তারা একটা ইসলামিস্ট দল। বলা হচ্ছে তারা দীর্ঘমেয়াদে খেলবে, তাদের অর্থনীতি আছে এবং তারা মূলধারা ধর্মনিরপেক্ষ দলগুলোর প্রতি মানুষের সৃষ্ট অসন্তোষকে পুঁজি হিসাবে দেখার আশা করছে। জনাব গোলাম পারওয়ার, সেক্রেটারি জেনারেল, বলছেন দলটি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র চায়। তাদের কাছে ধর্ম রাজনীতির মিশ্রণে তুরস্ক হলো সবচেয়ে বড় উদাহরণ। আমি সম্ভবত একটা আলাদা ভিডিও করব এই তুরস্ককে, তুরস্ককে যদি জামায়াতিরা আদর্শ হিসাবে মনে করে তাহলে আমাদের কপালে কি আছে সেটা নিয়ে। যাই হোক, তিনি বলছেন নারীরা সব জায়গায় করতে পারবেন, যে কোনো পেশায় যেতে পারবেন, সব ইত্যাদি ইত্যাদি, তাদের কোনো বাধা নেই। এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি, যেটা একসময় ছিল না, তাদের নারী সদস্যরা রাস্তায় নেমেছেন। জামায়াত ইসলামী, এই প্রশ্ন আমরা করতে পারি যে যদি নারীরা রাস্তায় নামা সঠিক হয় তো এতদিন দেননি কেন? আর যদি এতদিন সঠিক না হয়ে থাকে
তাহলে এখন সঠিক হওয়াটা কি ঠিক হলো? এগুলো সবকিছু নিয়ে আলাদা আলাদা আলাপের জায়গা আছে, সেদিকে ঢুকছি না এখন। মানে একটা ফুটবল ম্যাচকে নিয়ে, যেখানে ফুটবল ম্যাচ অ্যারেঞ্জ করার কথা হচ্ছে, সেখানে আবার পাল্টা মাইকিং হতে দেওয়া হবে, এবং যিনি কথা বলছেন তিনি প্রকাশ্যে কথা বলছেন, এবং তার সম্পর্কে বলা হয়েছে একই এলাকায় যে ভদ্রলোক নারীদের ফুটবল খেলা নিয়ে কাজ করেন, আহমদিয়াদের ব্যাপারে এলাকা ছাড়া করার চেষ্টা হয়েছে, এবং তাদের কথাও এখানে এসছে। একটা জিনিস মিসিং আছে, এবং এর মধ্যে আরেকটা জিনিস উল্লেখ আছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো একটা নারীকে যে ওড়না ঠিক করে দেওয়ার কথা হলো, ওড়না ঠিক করতে দিয়ে বলে যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে পরে ফুলের মালা দিয়ে বের করে আনা হয়েছে। এই জিনিসটারও এখানে উল্লেখ আছে। এবার আমরা একটু মানে আমি বহুদিন একটা তালিকা দিচ্ছিলাম, এবং সামহাউ নিউ ইয়র্ক টাইমস একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করেছেন। আমি এটাকে আরো বড় মনে করি, সেটা হচ্ছে মাজার ভাঙা। About 95-95টার মতো মাজার বা শখানেকের কাছেও হয়তো চলে গেছে, মাজার ভেঙেছে একটার পর একটা। এটাও কিন্তু ধর্মীয় উগ্রবাদের লক্ষণ। মাজারকে কেন্দ্র করে নানা অন্যায় অবিচার আছে, নেশা আছে, ওখানে ওঠা টাকা নিয়ে 2 নম্বরই আছে, কোনো সন্দেহ নেই। এবং মাজারের মধ্যে করা অনেক কিছু ইসলামের মেইন টিচিং এর সাথে কন্ট্রাডিক্ট করে বলেও কেউ কেউ মনে করে, ফাইন, সেগুলো নিয়ে ডিবেট করছি না। মাজার ভাঙার অধিকার কোনো ব্যক্তির নেই, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। এবং মাজার ভাঙার এই প্রবণতা কিন্তু এক্সট্রিমিস্ট ইসলাম যেখানে যেখানে, সৌদি আরবে, সিরিয়াতে, যেখানে যেখানে এসছে, তারা কিন্তু মাজার ভেঙেছে। এটা একদম ক্লিয়ার ইন্ডিকেশন আফগানিস্তানে হয়েছে। যেখানে যেখানে এই ধরনের এক্সট্রিমিস্ট ইসলাম এসছে, যারা এটা করতে চেয়েছে, সেটা এসে হাজির হয়েছে। এই মাজারের জিনিসটা নিউ ইয়র্ক টাইমস সামহাউ এখানে রাখে। এরপর আমরা বাকি জিনিসগুলো যেগুলো এসছে, সেগুলো মোটামুটি আছে। এখন ঘটনা হচ্ছে এরকম একটা কিছু যে ঘটতে পারে। আচ্ছা, তার আগে এটাও বলার দরকার আছে, নিউ ইয়র্ক টাইমস এখন খারাপ হয়ে গেছে। আমরা অনেকে দেখলাম নিউ ইয়র্ক টাইমস এর 14 পুরুষ উদ্ধার করছে, অথচ আমার মনে পড়ে একটার পর একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে শেখ হাসিনা কি করছেন রিপোর্ট তৈরি করতেন, কথা বলতাম, তাদের রিপোর্ট ধরে অ্যানালাইজ করে করে সরকারকে ডোবানোর চেষ্টা করতাম। এবং অনেকেই যারা ডোবাতেন, তারা এখন যেহেতু সরকারে আছেন, তারা এটাকে ডিসইনফরমেশন বলার চেষ্টা করছেন। অনেকেই, আমি খুব অবাক, আমাদের পরিচিত মানুষ, খুবই সরব শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ, কিন্তু যেহেতু সরকারে আছেন, তাদেরকে এখন এই কথাগুলো বলা হচ্ছে। এই রিপোর্টটি যারা করেছেন আমরা চিনি, মানে বিশেষ করে মুজিব মাসাল এই অঞ্চলের প্রধান। আমাদের রিপোর্টগুলোতে তিনি সবসময়ই তিনি রিপোর্ট করতেন, তার সাথে সাইফ আসনাদ ছিলেন, রেগুলারলি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করেছেন, ওই রিপোর্টগুলোর সাথেই ইনভলভ ছিলেন। সো এখন যেহেতু সরকারের বিরুদ্ধে কথা হচ্ছে, এগুলো ডিসইনফরমেশন হয়েছে। যে কেউ রিপোর্টটা পড়ে দেখেন, আপনি ইংরেজিটা পড়ুন, বাংলাটা পড়ুন, কোন তথ্যটা ভুল আছে, একটা তথ্য ভুল না। এবং আমরা যে সবগুলো একত্র করি, মাজার ভাঙা, নারীরা ফুটবল খেলতে পারবে না, মাজার ভাঙার কথা এখানে নেই, আমি যোগ করছি, ফুটবল খেলতে পারবে না, এবং সেখানে কিভাবে চেপে উঠলো। এবং যে ওড়না নিয়ে ঘটনার ক্ষেত্রে আমি দুটো জিনিসকে একটু এক্সট্রা যোগ করতে চাই। এটা খুব ছোট ঘটনা না, এটা ঢাকা শহরের বুকে ঘটেছে। এবং যেদিন ওই ভদ্রলোককে গ্রেফতার করা হয়েছে, যিনি এই অভিযোগ করেছেন, তিনি কোর্টে দাঁড়িয়ে স্বীকার করেছেন উনি নারীকে ওটা বলেছেন, এবং যেটা বলেননি, যে ভাষায় তিনি বলেছেন, আমাদের নিশ্চয়ই মনে আছে, উচ্চারণ অযোগ্য একটা ভাষায় বলেছেন, একটা ভিডিও আছে, এবং উনি থানায় দাঁড়িয়ে কথা বলছেন। এবং তার সেই হ্যাডাম হয়েছিল কারণ ওই থানায় কিছু লোক গিয়ে সারা রাত হুমকি দিয়েছে পুলিশকে। আমি তো আসলে প্রশ্নটা করেছি তখনও, এই লোকজনকে থানা থেকে বের করা হয় নাই কেন? এই মব থানা থেকে বের করা হয়নি কেন? যদি পুলিশ না পেরে থাকে, মিলিটারি ছিল, মিলিটারি দিয়ে বের করা হয় নাই কেন? কাউকে যদি গ্রেফতার করা হয়, কোনো প্রবলেম যদি হয়, কোর্টে যাবে, কোর্টে গেলে সেটা বিচারক দেখবেন। ফুলের মালা দিয়ে বেরোলেন। নট অনলি দ্যাট, ওই মামলার উইথড্র করতে হয়েছে যে নারী অভিযোগ করেছিলেন। আমরা একই সাথে যোগ করবো সেই স্মোকিং এর ঘটনা, মনে আছে নিশ্চয়ই আমাদের, ক্রমাগত ঘটছে বহু জায়গায়। আমি এখানে সব নেই, বাউল গানের উৎসব হতে পারেনি, বহু জায়গায় হতে পারেনি, শতবর্ষ পুরনো মেলা হতে পারেনি, যেখানে এই ধরনের বাউল গানের চর্চা থাকে, গান আছে, গান হয়। বহু জায়গায় বহু সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারেনি। এখন কেউ বলবেন ওটা হয়েছে, এতগুলো হয়েছে। স্টুপিড লজিক।
প্রেস সেক্রেটারি একটা রিবাচল দিয়েছেন, দেখলাম। আমি জানি না, সময় করতে পারলে আমি সেটা নিয়ে কথা বলবো। খুবই খুবই ইনএফিশিয়েন্ট, খুবই আনাড়ি একটা রিবাচল। এভাবে দিলে হয় না। আমি কি কি করেছি সেটা দেখো না, মানে আমি এই টোনটা দেখছি মানে শেখ হাসিনার মতো কথা। আই এম সরি টু সে, শেখ হাসিনা দেখছি এখন সরকারের সবার ভেতরে। আমি আওয়ামী লীগের লোকজনের সাথে যখন প্রচুর কথা বলতাম টক শোতে, যখন আওয়ামী লীগ আসতো, সমালোচনার সাথে সাথে একটা কথা ইনভেরিয়াবলি শুনেছি, ভাই আমরা তো ভালো কি করছি সেটা তো বললেন, খালি সমালোচনা করেন। আমি তবে সমালোচনাটাই করব। একটা সরকারকে রাখা হয় ভালো কাজ করার জন্য, সরকারকে পুষি আমরা। আই রিপিট, আমরা সরকারকে পুষি। কেউ চ্যারিটি করতে আসে নাই। এক একজন কিরকম জীবন যাপন করে, আমি সদ্ভাবের কথাই বলছি, অসততার কথা বলছি না। যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, টাকা বেতনে কম হয় হয়তো, কিন্তু সব ফ্যাসিলিটি মিলে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং হয়, ওটা দিয়ে আমরা পুষি তো সবাইকে। তো আপনি তো ভালো কাজ করবেনই, সমস্যা যেখানে হবে সেটা আমরা করবো। কোনখানে পদক্ষেপ নেওয়া হয়েছে? এই যে মেয়েদের ফুটবল খেলা নিয়ে যখন আমি ভিডিও করেছি, ওখানে ডয়েচে ভেলেতে, আমি ভুল না করে থাকলে অথবা বিবিসি, দেশে কোনো মিডিয়া এটা নিয়ে তখন রিপোর্ট করে নাই, ডয়েচে ভেলের সাথেই আমি মোটামুটি কনফিডেন্ট, স্মৃতি থেকে বলছি, কোন একটা জেলায় উত্তরবঙ্গের কয়েকটা জায়গায় হয়েছে, তো একটা উনি নাম দিয়ে বলেছেন আমার এখানে কোনো মেয়েদের ফুটবল খেলা মানে সারা দেশে হলেও ওই লোককে ধরা হয়েছিল? হয় নাই, হয় নাই। বহু জায়গায় রোজার সময় কয়েকটা জায়গায়, একটা তো ভিডিও আসছে বলে আমরা অনেক কথাবার্তা বলেছি, বহু জায়গায় মাইকিং হয়েছে, বহু জায়গায় হামলা হয়েছে। রমজানের সময় রেস্টুরেন্ট খোলা রেখে লোকজন খাচ্ছে কেন? তার জন্য। তো বাংলাদেশের কেউ গ্রাউন্ড তৈরি হয় নাই? তৈরি হয়েছে। এবং সবগুলো যদি আমরা একত্র করি, যোগ করি, অন্তত 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেন, তাদেরকে দেওয়া হয়নি। তৌহিদি জনতা, সো কল্ড। এই তৌহিদি জনতার মানে এই নাম দিয়ে সত্যিকার তৌহিদি জনতাকে আন্ডারমাইন করে এই লোকজন এসব করে বেরিয়েছে, এবং সরকার কোথাও কোনো ব্যবস্থা নেই। অলমোস্ট আমি অন্তত দেখি না। ফলে যেটা দাঁড়ালো, মানে খেয়াল করি আমরা বাংলাদেশে কিছু মানুষ, 2-3 জন অতি জনপ্রিয়, অতি পরিচিত মানুষ ঘোষণা করছেন যে এর মৃত্যুদণ্ড করে ফেলো। সরকার যদি না করে, তা সেটা করার রাইট তাদের আছে। হয়েছে তো এই সোসাইটিতে, হচ্ছে তো। আমি তাদেরকে ধরে অনেক কিছু করে ফেলতে হবে তা না, তাদের সাথে সরকারের ইন্টারনাল যোগাযোগগুলো থাকা দরকার। মানে সরকার যে ব্যবস্থা নিচ্ছে, 100-র মতো মাজার ভাঙা হয়েছে, আমরা কি দেখেছি? ধরা হয়েছে। কিছুদিন আগে একটা সর্বশেষ একটা মাজার ভাঙার ঘটনা আমি দেখেছি, তখন মানুষজন থাকা অবস্থা ভাঙচুর এবং আগুন দেওয়া হয়েছে, মানুষ আহত হয়েছে। এই ঘটনাগুলো ক্রমাগত ঘটছে। এখন যখন বিরুদ্ধে যাচ্ছে, এটা নিয়ে কথা বলতে আমরা মনে করছি সব আমাদের শত্রুতা শুরু করেছে। বাংলাদেশে অনেক কিছু হয়েছে, অনেক ভালো কিছু হয়েছে, এখন শত্রুতা শুরু হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। নিউ ইয়র্ক টাইমস ভারতীয় পত্রিকা না, মুজিব মাসাল ভারতে থাকেন, তার স্টেশন ভারতে, সাইফ বাংলাদেশে থাকেন, কিন্তু এই মুজিব মাসালই কিসব রিপোর্ট করেছেন যেটাও দেখতে পারেন, খুঁজে দেখতে পারেন, সার্চ করলেই পাবেন। বাংলাদেশ নিউ ইয়র্ক টাইমস সার্চ দেন, শেখ হাসিনার সময় কি করেছে। এবং আমি অন্তত দেখি না এর মধ্যে বিরোধিতার কোনো জায়গা আছে, আমি দেখি না, কোনোভাবেই দেখি না। এটা তৈরি হয়েছে দিনের পর দিন, এবং সরকার একেবারেই কোনো মনোযোগ দেয়নি। এখন কেন দেয়নি এই প্রশ্ন আসতে পারে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে, অন্তত সরকার তার মাঠের শক্তি হিসাবে ডানপন্থীদেরকে রাখতে চায়। কারণ সরকার যদি দীর্ঘ সময় থেকে যাওয়ার স্বপ্ন দেখে, খোয়াব দেখে, সরকারের একটা অংশের খোয়াব আছে ফর শিওর, যদি সেটা দেখে থাকে, তাহলে সরকার তো মাঠেও কিছু শক্তি লাগবে। বিএনপি যখন একটা সময় মাঠে নির্বাচনের দাবিতে নামবে, ফান করছেন অনেকেই, বিএনপি এক সময় যেমন ঈদের পর, বলতে এবারও ঈদের পর নিয়ে ফান হচ্ছে, তো সেই ফান নিয়ে যখন মাঠে নামবে, তাদের কাছে ফান মনে হতে পারে, তো তাদেরকে কাউন্টার একটা ফোর্স মাঠে নামানোর খোয়াব কি সরকারের আছে? এবং সেটা কি এই ইসলামিস্টরা, সেজন্য দীর্ঘদিন থেকে এই ইসলামিস্টদেরকে কিছু করা হচ্ছে না? এসব প্রশ্ন আসবে। এই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়েছে, এবং ভারতকে আমরা জানি যে ভারত ক্রমাগত চেষ্টা করেছে বাংলাদেশের বিরুদ্ধে এই ন্যারেটিভ থেকে, প্রথম দিন থেকে বলছি। ট্রাম্পের সাথে মোদি যখন দেখা করেছে, যতবার তুলসি যখন এসছে, এই একটা জায়গায় বাংলাদেশের রিস্ক আছে, রিপিটেডলি বলেছি আমরা। কিন্তু ক্ষমতায় গেলে ওই যে মনে হয় যে সবকিছু ঠিক আছে,
কোনো কথা সঠিক মনে হয় না, কিন্তু গুরুত্ব দেয়নি। আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই, এটা প্রোপাগান্ডা, এটা ভারতের ইনফরমেশন ফিড করে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, তো দিনের শেষে ভারত তো জিতলো। নিউ ইয়র্ক টাইমসের মতো একটা পত্রিকায় যখন বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদের উত্থানের শঙ্কা নিয়ে কথা, উত্থান হয়ে গেছে বলেনি, শঙ্কা নিয়ে কথা বলা হয় যখন, তখন কি দাঁড়ায়? তখন এই পারসেপশন ছড়িয়ে যায় পৃথিবীতে, এটা সঠিক। তো সরকার তো এটা কমব্যাট করতে পারেনি। আমি আমার পরিচিত কয়েকজন নারীর সাথে কথা বলে শুনেছি, ওই ওড়নার ঘটনার পর তারা ভীতবোধ করেন। একটা ঘটনা, কেউ কেউ বলবেন একটাই তো ঘটছে, না, একটা ঘটনা এবং এরপর কনসিকুয়েন্স যা ঘটেছে, সরকার যেভাবে এটাকে ডিল করেছে, যে ফুলের মালা গলায় দিয়ে একটা আপাদমস্তক ক্রিমিনাল বেরিয়ে এসছে, তাতে নারীরা নিরাপত্তাহীন বোধ করার সমূহ কারণ আছে তো।